সামনে কিছুদিনের মধ্যেই নভেম্বর মাসের 2 তারিখ আমাদের স্টেটে পিজিটি ইকোনমিক্সের যে এক্সাম, সেই এক্সামের জন্য আইএসএলএম মডেল থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিখে নেব যে আইএস এটার ফুল ফর্ম কি। এটার ফুল ফর্ম হচ্ছে ইনভেস্টমেন্ট সেভিংস কার্ভ। বাংলাতে আমরা যাকে বিনিয়োগ সঞ্চয় রেখা বলে থাকি। যদি এই ধরনের কোশ্চেন আসে, যেমন আইএস রেখা কোন ধরনের বাজারের সাথে সম্পৃক্ত, তাহলে উত্তর হবে দ্রব্যের বাজারের সাথে। দ্যাট মিনস আইএস কার্ভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাক্ট মার্কেট। অ্যান্ড সিমিলারলি উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য এলএম কার্ভ। যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় এলএম কার্ভের পুরো নাম কি, এটা হচ্ছে লিকুইডিটি অফ মানি, যার বাংলা হচ্ছে অর্থের তারল্য। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় এমন যে এলএম রেখা কোন ধরনের বাজারের সাথে সম্পৃক্ত, তাহলে সেটার উত্তর হবে মানি মার্কেট, তার মানে অর্থের বাজার। তারপরে আমরা চলে যাচ্ছি আইএস রেখার আকৃতি কী ধরনের হয়। দ্যাট মিনস দ্য শেপ অফ আইএস কার্ভ। আইএস রেখার আকৃতি হচ্ছে নিম্ন ঢালমুখী সরল রেখা, দ্যাট ইজ ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেইট লাইন, যেটা এখানে চিত্রের মাধ্যমে সহজেই দেখানো যেতে পারে। যদি এই ধরনের প্রশ্ন আসে যে আইএস রেখা অঙ্কন করার ক্ষেত্রে আনুভূমিক এবং উল্লম্ব অক্ষে আমরা কী পরিমাপ করি, দ্যাট মিনস টু ড্র দ্য আইএস কার্ভ অ্যালং উইথ দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল এক্সিস হোয়াট উই আর মেজারিং। এটার আনসার হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে আমরা সুদের হার, যেটাকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করি, সেটা আমরা পরিমাপ করি, এবং আনুভূমিক অক্ষে আমরা ক্যাপিটাল ওয়াই মানে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামকে মেজার করি। যদি এই ধরনের কোশ্চেন আসে যে আইএস রেখার প্রতিটি বিন্দু কি বোঝায়, এটার উত্তর হচ্ছে আইএস রেখার উপরে আমরা যেই কোনো বিন্দু নেই, এ বি সি ডি এইরকম যতগুলি বিন্দু না হোক না কেন, প্রতিটা বিন্দুই বোঝায় দ্রব্যের বাজারের ভারসাম্য বিন্দু, তার মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ দ্য প্রোডাক্ট মার্কেট। যদি আমাদেরকে এই ধরনের কোশ্চেন দেয় যেমন আইএস রেখা অঙ্কনের ক্ষেত্রে দ্রব্যের বাজারে কতগুলি সমীকরণ আমরা অনুমান করি, আনসার হচ্ছে 3 ইকুয়েশনস, মানে এখানে 3টি সমীকরণ দরকার। এখন প্রশ্ন হচ্ছে ওই 3টি সমীকরণ কি কি, সেটা বলার আগে একটা জিনিস বলে নেওয়া খুব জরুরি। যেই কোনো বাজারে আমরা জানি 3টি জিনিস বিদ্যমান থাকে, একটি হচ্ছে চাহিদা রেখা, আরেকটি হচ্ছে যোগান রেখা, এবং তৃতীয়টি হচ্ছে আমাদের চাহিদা এবং যোগান রেখার সমতা। এটাকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে আমাদের একটা ডিমান্ড ফাংশন দরকার, একটা সাপ্লাই ফাংশন দরকার, আর একটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই ইকুয়ালিটি দরকার যেই কোনো মার্কেটের ক্ষেত্রে। সুতরাং আইএস রেখা অঙ্কনের ক্ষেত্রে দ্রব্যের বাজারের ক্ষেত্রেও 3টি আমরা ইকুয়েশন নিয়ে নেব। এইখানে প্রথমটি হচ্ছে ইনভেস্টমেন্ট ফাংশন, দ্বিতীয়টি হচ্ছে সেভিংস ফাংশন, এবং তৃতীয়টি হচ্ছে ইনভেস্টমেন্ট এবং সেভিংস ইকুয়ালিটি ফাংশন। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ, সেভিংস মানে হচ্ছে সঞ্চয়, এবং তৃতীয়টি হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ সমতা। যেহেতু এই পুরো বিষয়টি ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতির সাথে যুক্ত, সেই কারণে আমরা প্রথমটি মানে বিনিয়োগ অপেক্ষককে বলতে পারি এগ্রিগেট ডিমান্ড ফাংশন, সেভিংসকে আমরা বলতে পারি এগ্রিগেট সাপ্লাই ফাংশন, আর তৃতীয়টিকে আমরা বলতে পারি এগ্রিগেট সাপ্লাই ডিমান্ড ইকুয়ালিটি ফাংশন। এবং একই সাথে আমাদের আরেকটি বিষয় এখানে লক্ষ্য করতে হবে, যেমন বিনিয়োগ এবং সুদের হারের মধ্যে সম্পর্কটি হচ্ছে ঋণাত্মক, এই কারণে আই ড্যাশ আর ইজ লেস দেন 0। এর মানে সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগের পরিমাণ হ্রাস পাবে এবং বিপরীত ক্রমে। এবং একইভাবে সঞ্চয় হচ্ছে জাতীয় আয়ের অপেক্ষক, এবং সঞ্চয় এবং জাতীয় আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক, তার মানে হচ্ছে আয় বৃদ্ধি পেলে সঞ্চয় বৃদ্ধি পাবে। সো উই ক্যান সে there is a negative relationship in between rate of interest and investment expenditure, and side by side we can see there is a positive relationship in between national income and savings. If one increases, other decreases in case of interest and investment function, and in case of savings function we can see if one increases, other also increases.
যদি আমাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করে, যেমন আইএস রেখার ঢাল, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বা এটাকে কিভাবে লেখা যায়, এটাকে আমরা লিখি ডি আর বাই ডি ওয়াই। এটার একজ্যাক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে ডি ডি ওয়াই অফ আর, কিন্তু বলার সুবিধার্থে আমরা ডি আর বাই ডি ওয়াই বলি, যার মানে দাঁড়াচ্ছে সুদের হারের পরিবর্তন জাতীয় আয়ের পরিবর্তনে। Or we can say that change in rate of interest due to change in national income, যেটার ভ্যালু আমরা লিখতে পারি এস ড্যাশ ওয়াই বাই আই ড্যাশ আর। যেহেতু আমরা আগে দেখিয়েছিলাম যে এস ড্যাশ ওয়াই মানে সেভিংস ইনকামের মধ্যে রিলেশন হচ্ছে পজিটিভ, আর আই ড্যাশ আর মানে সুদের হার এবং বিনিয়োগের মধ্যে রিলেশন হচ্ছে নেগেটিভ। সুতরাং পজিটিভ বাই নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ, তার মানে হচ্ছে ওভারঅল ভ্যালুটা এখানে আমরা নেগেটিভ পেয়ে যাচ্ছি। সুতরাং এটা থেকে এটাই প্রমাণিত যে আইএস রেখার ঢাল ঋণাত্মক ঢাল সম্পন্ন হয়। যদি আমাদেরকে আরেকটি প্রশ্ন করে যে আইএস রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমরা যে ফোর্থ কোয়াড্রেন্ট ডায়াগ্রাম ইউজ করি, এটাকে কী ধরনের ডায়াগ্রাম বলে, তাহলে এটার সিম্পল আনসার হচ্ছে হিগস-হ্যানসেন ডায়াগ্রাম। তাহলে আমরা বলতে পারি দ্য ডায়াগ্রাম ইউজড ফর drawing the IS curve, that is fourth quadrant, its name is Higgs-Hansen diagram. যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আইএস কার্ভের স্লোপ কখন জিরো হবে, অপশান থাকবে এ বি সি ডি। ডি নাম্বার অপশান আমরা জানি নান অফ দ্য অ্যাবাভ হয়ে থাকে। তো আমাকে বাকি অপশানগুলি কি দিয়েছে এটা জানাটা এবং এটা বোঝাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটার সিম্পল আনসার হচ্ছে এস ড্যাশ ওয়াইয়ের মান যদি জিরো হয় তাহলে আইএস রেখার স্লোপের মান হবে জিরো। কারণ একটু আগে আমরা দেখেছিলাম আইএস রেখার স্লোপ হচ্ছে এস ড্যাশ ওয়াই বাই আই ড্যাশ আর। যদি আমরা এস ড্যাশ ওয়াইয়ের জায়গায় জিরো লিখি তাহলে জিরো বাই আই ড্যাশ আর, তো জিরো বাই সামথিং ইকুয়াল টু জিরো, তার মানে আইএস রেখার স্লোপ হয়ে যাবে এই ক্ষেত্রে জিরো। তাহলে এই ক্ষেত্রে আইএস রেখা হবে প্যারালাল টু দ্য হরিজন্টাল এক্সিস, তার মানে হচ্ছে আনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল। যেহেতু এখানে আনুভূমিক অক্ষে আমরা জাতীয় আয়কে পরিমাপ করছি, তাহলে আমরা বলতে পারি জাতীয় আয় অক্ষের সমান্তরাল। এবং এই ক্ষেত্রে আরেকটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, যে যদি জিজ্ঞেস করে যখন আইস রেখার স্লোপ জিরো তাহলে ইলাস্টিসিটির ভ্যালু কত হবে, এক্ষেত্রে ইলাস্টিসিটি হচ্ছে ইনফাইনাইট, তার মানে পারফেক্টলি ইলাস্টিক, যেটা অলরেডি আমরা ইলাস্টিসিটির চ্যাপ্টারে পড়েছি মাইক্রো ইকোনমিক্সে। এবং অলমোস্ট একইভাবে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আইস রেখার স্লোপ বা ঢালের মান কখন ইনফাইনাইট হবে, কখন অসীম হবে। তাহলে এটা সিম্পল আনসার হচ্ছে যদি আই ড্যাশ আর এর মান জিরো হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি, যেমন আইস রেখার স্লোপের মান যদি ইনফাইনাইট হয় তাহলে আইস রেখা ভার্টিক্যাল এক্সিসের সাথে প্যারালাল হয়, মানে ইট ইজ প্যারালাল টু দ্য ভার্টিক্যাল এক্সিস বা উল্লম্ব অক্ষের সমান্তরাল। যেহেতু উল্লম্ব অক্ষে আমরা সুদের হারকে পরিমাপ করি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটি সুদের হারের অক্ষের সাথে সমান্তরাল। প্রশ্নকে একটু ঘুরিয়ে এইভাবেও করতে পারে যে আইস রেখার ঢালের মান যদি ইনফাইনাইট হয় তাহলে ইলাস্টিসিটির মান কত, ইলাস্টিসিটির মান বা ভ্যালু হচ্ছে জিরো। এবং ইলাস্টিসিটির মান যদি জিরো হয় তাহলে এটাকে আমরা পারফেক্টলি ইনইলাস্টিক বলি, তার মানে হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক। এবং একইভাবে আমরা এলএম এর উপরও ডিসকাস করতে পারি এবং এলএম রেখা থেকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলিকে নিয়েও ডিসকাস করতে পারি। তবে এলএম রেখাকে ডিসকাস করার আগে আমরা আইএস রেখার ফোর্থ কোয়াড্রেন্ট ডায়াগ্রামটা একবার চোখ বুলিয়ে নিতে পারি। সুতরাং আইএস রেখা অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে এমন একটি ফোর্থ কোয়াড্রেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে নিতে হবে। চিত্রে আমরা এক্স অক্ষ বরাবর ন্যাশনাল ইনকাম তার মানে ওয়াই এবং ওয়াই অক্ষ বরাবর আমরা আর মানে সুদের হারকে পরিমাপ করি, এবং ওয়াই এর উল্টো দিকে আমরা আই তার মানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়কে পরিমাপ করি, এবং আর এর নিচের দিকে আমরা সেভিংস বা সঞ্চয়কে পরিমাপ করি। যেহেতু আমরা জানি বিনিয়োগ এবং সুদের হারের মধ্যে ঋণাত্মক সম্পর্ক, সেই কারণে আমরা বিনিয়োগ রেখাকে অঙ্কন করে নিতে পারি। দ্রব্যের বাজারের তৃতীয় সমীকরণে আমরা দেখি সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে ইকুয়ালিটি মেনটেন্ড হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে একটি 45 ডিগ্রি সরল রেখা অঙ্কন করে এই দুটির মধ্যে যে ইকুয়ালিটি বা সমতা রয়েছে সেটাকে দেখিয়ে দিতে পারি। সেভিংস এবং ইনকামের মধ্যে রিলেশন হচ্ছে পজিটিভ এবং সেভিংস কার্ভ 45 ডিগ্রির কম হবে। যদি এটি 45 ডিগ্রি হয়ে যায় তখন বোঝা যাবে যে লোকটা যাই ইনকাম করে সবটাই সেভিংস হয়ে যায়, মানে এটা দেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে টোটাল ইনকাম উড বি ইকুয়াল টু সেভিংস ইফ সেভিংস কার্ভ ইজ 45 ডিগ্রি।
সুতরাং এক্ষেত্রে সঞ্চয় রেখার ঢালের মান 45 ডিগ্রি থেকে কম হবে। প্রথমে আমরা অনুমান করে নিই যে কোনো একটি অর্থনীতিতে সুদের হার OR1 চলছে, তাহলে বিনিয়োগ রেখা অনুসারে বিনিয়োগের পরিমাণ হবে OI1 এবং একইভাবে সঞ্চয়ের পরিমাণ হবে OS1 এবং তার সাথে সামঞ্জস্য রেখে জাতীয় আয়ের পরিমাণ হবে OY1 এবং এইভাবে আমরা দ্রব্যের বাজারের প্রথম ভারসাম্য বিন্দু পেয়ে যাই R1Y1। E1 হচ্ছে দ্রব্যের বাজারের ভারসাম্য বিন্দু। এবং একইভাবে যদি সুদের হার যদি কমতে থাকে, যদি R1 থেকে কমে R2 হয়ে যায়, তাহলে বিনিয়োগের পরিমাণ I1 থেকে বৃদ্ধি পেয়ে I2 হবে এবং একইভাবে সঞ্চয়ের পরিমাণও S1 থেকে বৃদ্ধি পেয়ে S2 হবে, যার ফলশ্রুতিতে জাতীয় আয় বৃদ্ধি পেয়ে OY1 থেকে OY2 হয়ে যাবে। সুতরাং এই একই পদ্ধতিতে আমরা আরেকটি দ্রব্যের বাজারের ভারসাম্য বিন্দু পেয়ে যাচ্ছি E2, যেখানে আমরা দেখতে পাচ্ছি R2 হচ্ছে ভারসাম্য সুদের হার এবং Y2 হচ্ছে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ। এবং এইভাবে আমরা বিভিন্ন ভারসাম্য বিন্দুগুলিকে যদি যুক্ত করি, তাহলে আমরা দ্রব্যের বাজারের ভারসাম্য বিন্দুগুলি সংযুক্ত করে আইএস কার্ভ বা বিনিয়োগ সঞ্চয় রেখা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি, হোয়াট ইজ আইএস কার্ভ? দ্যাট আইএস কার্ভ ইজ দ্য লুকাস অফ দ্য ভেরিয়াস কম্বিনেশনস of rate of interest and national income, which is reflecting the equilibrium of the product market. That means if we select any point on the IS curve, it is reflecting or it is representing the equilibrium point of the product market. এবং এই রেখাটি অঙ্কন করার ক্ষেত্রে আমরা পূর্বে যে তিনটি সমীকরণ অনুমান করেছিলাম, বিনিয়োগ সমীকরণ, সঞ্চয় সমীকরণ এবং বিনিয়োগ সঞ্চয় সমতা সমীকরণ, এই তিনটেই কিন্তু আমাদের এখানে কাজে লেগেছে। আমরা এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা আইএস কার্ভ অঙ্কন করেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি দেখিয়েছি, এখানে বিনিয়োগ রেখা দেখিয়েছি, থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখেছি সেভিংস ইনভেস্টমেন্ট ইকুয়ালিটি এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমরা দেখিয়েছি সেভিংস ইনকাম রিলেশন। সুতরাং দ্রব্যের বাজারের ক্ষেত্রে আমরা যে তিনটি সমীকরণ অনুমান করেছিলাম, তিনটি এখানে আমরা কাজে লাগিয়েছি এবং এই তিনটির মাধ্যমে আমরা আইএস কার্ভ অঙ্কন করেছি। দ্যাট মিনস উই ক্যান সে আইএস কার্ভ ইজ ডন ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট and in the second, third and fourth quadrant we have used the three equations of product market which is helping us to derive the IS curve. এখন আমরা আলোচনা করব এলএম রেখা। তার মানে হচ্ছে লিকুইডিটি অফ মানি, যাকে বাংলায় বলা হয় অর্থের তারল্য। কেইন্সের আরেকটা থিওরি এই ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক, যেমন লিকুইডিটি থিওরি অফ মানি, যেটাকে আমরা লিকুইডিটি প্রেফারেন্স থিওরিও বলে থাকি। আমরা পরবর্তী ভিডিওতে ওইটা সম্বন্ধে ডিসকাস করব এবং কী ধরনের কোশ্চেন আসতে পারে ওইখানে আমরা ডিসকাস করে নেব। এলএম রেখা অর্থের বাজারের ভারসাম্য বোঝায়, এটা আমরা পূর্বেই বলে নিয়েছি। এই ক্ষেত্রে প্রথমে আমরা জেনে নেব এমডি, তার মানে হচ্ছে ডিমান্ড ফর মানি, তার মানে অর্থের চাহিদা, অথবা সিম্পলি আমরা বলতে পারি অর্থের বাজারের চাহিদা রেখা। এখানে এমএস মানে হচ্ছে সাপ্লাই অফ মানি, মানে হচ্ছে অর্থের যোগান, বা আমরা বলতে পারি অর্থের বাজারের যোগান রেখা। এবং তৃতীয়টি হচ্ছে ডিমান্ড ফর মানি ইকুয়াল টু সাপ্লাই অফ মানি, তার মানে হচ্ছে অর্থের বাজারের চাহিদা এবং যোগান রেখার সমতা। অর্থের বাজারের চাহিদা রেখার ইকুয়েশনকে আমরা লিখতে পারি কেপিওয়াই প্লাস এল অফ আর। আমরা জানি যে আমরা মানিকে ডিমান্ড করি তিনটা কারণে, ট্রানজ্যাকশনারি মোটিভ, প্রিকশনারি মোটিভ অ্যান্ড স্পেকুলেটিভ মোটিভ। তার মানে হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা, পূর্ব সাবধানতাজনিত অর্থের চাহিদা এবং ফাটকা কারবারজনিত অর্থের চাহিদা। এখানে আমরা যে কেপিওয়াই লিখেছি, এটাকে ট্রানজ্যাকশনারি মোটিভ প্লাস প্রিকশনারি মোটিভ দুইটাকে প্লাস করে লিখেছি। দুইটাকে এই কারণে প্লাস করি আমরা, কারণ ট্রানজ্যাকশনস এবং প্রিকশনারি মোটিভ এটা ডিপেন্ড করে আমরা কতটা রাখবো ট্রানজ্যাকশনের জন্য আর প্রিকশনের জন্য, ডিপেন্ড করে ইনকামের উপরে, দ্যাট মিনস ওয়াই এর উপরে। আর স্পেকুলেশন, দ্যাট ইজ ফাটকা কারবার, এটা হচ্ছে সুদের হারের ফাংশন, অ্যান্ড দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ in between rate of interest and speculative demand or speculative demand for money. So এই জিনিসটাকে আমরা এখানে ডিটেইলসে এক্সপ্লেন করছি না,
আমরা অন্য ভিডিওতে ওইটার প্রসঙ্গ যখন আসবে তখন ডিসকাস করব। এমএস ইকুয়াল টু আমরা লিখছি এখানে এম বার, তার মানে মানি সাপ্লাই হচ্ছে কনস্ট্যান্ট। আমরা জানি যে কোনো একটা অর্থনীতিতে কোনো একটা আর্থিক বৎসরে টোটাল মানি সাপ্লাই এটা কনস্ট্যান্ট থাকে। কত টাকা প্রিন্টিং করা হবে, কত টাকা নোট ইস্যু করা হবে, এটা আরবিআই আগে থেকে ফিক্স করে রাখে। এটা হুটহাট করে চেঞ্জ করা যায় না, ইচ্ছা হলে আমি বাড়িয়ে নিলাম, ইচ্ছা হলে কমিয়ে নিলাম, এমন করা যায় না। যদি এইরকম করা হয় তাহলে আমরা ইকোনমিক ইনস্টেবিলিটি দেখতে পাবো, তার মানে অর্থনৈতিক অস্থিরতা দেখা যাবে। সুতরাং সবশেষে আমরা অর্থের বাজারের যে ইকুয়েশন বা সমীকরণ এটাকে লিখতে পারি কেপিওয়াই প্লাস এল অফ আর ইকুয়াল টু এম বার, এবং এটাকে আমরা এলএম রেখার সমীকরণও বলতে পারি। যদি এই ক্ষেত্রে এমন প্রশ্ন আসে যে এলএম রেখার আকৃতি কী ধরনের হয়, তাহলে আমরা বলবো এলএম রেখা ধনাত্মক ঢাল সম্পন্ন একটি রেখা। দ্যাট মিন্স ইট ইজ পজিটিভলি স্লোপড। এবং আইএস রেখার মতো এইখানেও আমরা ভার্টিক্যাল এক্সিসে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারকে পরিমাপ করি, এবং হরিজন্টাল এক্সিসে আমরা ন্যাশনাল ইনকাম বা ওয়াইকে পরিমাপ করি। শুধু একটাই ডিফারেন্স, আইএস রেখার স্লোপ হচ্ছে নেগেটিভ নর্মালি, আর এলএম রেখার স্লোপ হচ্ছে পজিটিভ। যদি প্রশ্ন করা হয় যে এলএম রেখার স্লোপ বা ঢালের মান কেমন হবে, এটাকে আমরা ডিআর বাই ডিওয়াই লিখি। তার মানে হচ্ছে চেঞ্জ ইন রেট অফ ইন্টারেস্ট ডিউ টু চেঞ্জ ইন ইনকাম অর ন্যাশনাল ইনকাম। এখানে ঢালের মান হচ্ছে মাইনাস কেপি বাই এল ড্যাশ আর। এখানে পি বলতে আমরা প্রাইস লেভেলকে বুঝি। আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে এলএম রেখার ইকুয়েশনের মধ্যে আমরা যে লিখি কেপি ওয়াই প্লাস এল অফ আর, এখানে ওয়াই মানে কি, পি মানে কি, কে মানে কি। পি মানে হচ্ছে প্রাইস লেভেল, ওয়াই মানে হচ্ছে টোটাল টার্নওভার বা ন্যাশনাল ইনকাম বা ইনকাম যেটাই বলি, আর এখানে কে এর মান কি, কে এর মান হচ্ছে রিসিপ্রোকাল অফ ভেলোসিটি অফ মানি, তার মানে হচ্ছে অর্থের গতিবেগের অনন্যক। এবং এটা আমরা আরভিং ফিশারের ইকুয়েশন থেকে পেয়ে যাই। আমরা যখন কোয়ান্টিটি থিওরি অফ মানি পড়ি আমরা ওইখানে দুইটা অ্যাপ্রোচ দেখি, একটা হচ্ছে ফিশারিয়ান অ্যাপ্রোচ আর একটা ক্যামব্রিজ অ্যাপ্রোচ। সেই ফিশারিয়ান অ্যাপ্রোচে আমরা দেখি একটা ইকুয়েশন এম ভি ইকুয়াল টু পিটি, এবং ওইখান থেকেই এই কে এর মান নেওয়া হয়েছে 1/v, দ্যাট মিন্স রিসিপ্রোকাল অফ ভেলোসিটি দিয়ে। সো আমরা যখন কোয়ান্টিটি থিওরি অফ মানি পড়ব তখন ওইগুলিকে ডিসকাস করা যাবে আরও ডিটেলসে। তবে এখানে উল্লেখ করা দরকার এল ড্যাশ আর, আমরা আগেই বলেছি এটার মান হচ্ছে নেগেটিভ, কারণ এটা হচ্ছে স্পেকুলেটিভ মোটিভ ও স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এখানে কি হচ্ছে, যদি সুদের হার যদি বেড়ে যায় তাহলে মানুষ লোন কম আনবে, আর যদি লোন কম আনে তাহলে স্পেকুলেশন কম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ ইন বিটুইন স্পেকুলেশন অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট, এই কারণে এটার ভ্যালু হবে নেগেটিভ। উপরে আছে মাইনাস কেপি, এখানে একটা মাইনাস, নিচে নেগেটিভের কারণে নেগেটিভ রিলেশনের কারণে আরেকটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। সুতরাং আমরা বলতে পারি এলএম রেখার ঢাল হবে পজিটিভ। Therefore we can say that the slope of LM curve is positive. নেক্সট আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে এলএম রেখার ঢাল শূন্য কখন হবে, মানে when the slope of LM curve will be 0। তাহলে এটা সিম্পল আনসার হচ্ছে কে অথবা পি এর মান যদি 0 হয়। আর স্লোপের মান 0 মানে ইলাস্টিসিটির মান হচ্ছে ইনফাইনাইট, দ্যাট ইজ পারফেক্টলি ইলাস্টিক, পূর্ণ স্থিতিস্থাপক। এটাও ঘুরিয়ে দিতে পারে যে এলএম রেখার ঢাল যদি 0 হয় তাহলে স্থিতিস্থাপকতার মান কত হবে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এলএম রেখার ঢাল কখন ইনফাইনাইট হবে, অসীম। এটার সিম্পল আনসার হচ্ছে যদি এল ড্যাশ আর 0 হয়। কারণ আমরা জানি এলএম রেখার স্লোপ মানে ডিআর বাই ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস কেপি বাই এল ড্যাশ আর। সুতরাং এখানে যদি এল ড্যাশ আর এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে মাইনাস কেপি বাই 0 ইকুয়াল টু ইনফাইনাইট আসবে, যাকে আমরা আনডিফাইন্ড বলে থাকি। সুতরাং এক্ষেত্রে এলএম রেখা ভার্টিক্যাল এক্সিসের সাথে প্যারালাল হয়, মানে উল্লম্ব অক্ষের সমান্তরাল অথবা সুদের হারের অপেক্ষকের সমান্তরাল। এবং এখানে ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতার মান হচ্ছে 0, যেটাকে আমরা পারফেক্টলি ইনইলাস্টিক বলি বা পূর্ণ অস্থিতিস্থাপক। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, আমরা যে অনুমান করে নিয়েছি এল ড্যাশ আর ইকুয়াল টু 0, প্রশ্ন হতে পারে এল ড্যাশ আর কখন 0 হবে। এটার 0 হওয়া মানে বোঝায়
স্পেকুলেটিভ মোটিভ বা মানি ডিমান্ড ফর স্পেকুলেশন, তার মানে ফাটকা কারবারজনিত অর্থের চাহিদা এটার পরিবর্তন হচ্ছে শূন্য। তার মানে বোঝাচ্ছে সুদের হার পরিবর্তন হলেও স্পেকুলেশনের জন্য যে আমরা টাকা চাহিদা করি সেটা পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিন্স চেঞ্জ ইন রেট অফ ইন্টারেস্ট ক্যানট এফেক্ট দ্য স্পেকুলেটিভ মোটিভ অর দ্য মানি ডিমান্ড ফর দ্য স্পেকুলেশন। তাহলে এমন অনেকভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। পিজিটির এক্সামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন, অলমোস্ট সব কোশ্চেনে কোনো ধরনের ডায়াগ্রাম খুব একটা ইউজ করা হয় না। ডায়াগ্রামের কথাটাকেই জাস্ট ল্যাঙ্গুয়েজে ওইখানে বলে দেওয়া হয় স্টেটমেন্টের মতো। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা বলা দরকার, যদি জিজ্ঞেস করে এলএম কার্ভ যে অঙ্কন করা হয় ফোর্থ কোয়াড্রেন্ট ডায়াগ্রাম দিয়ে, সেখানে আমরা কী ধরনের ডায়াগ্রাম ইউজ করি, এইখানেও আনসার হচ্ছে হিগস হ্যানসেন ডায়াগ্রাম। হিগস হ্যানসেন ডায়াগ্রামের মাধ্যমে কি করে এলএম রেখা অঙ্কন করা যায় এখন আমরা সেটি দেখব। এই হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট ডায়াগ্রাম, যেখানে হরিজেন্টালি আমরা এক্স অক্ষ বরাবর রেট অফ যেটা বলি আমরা ওয়াই মানে হচ্ছে জাতীয় আয়ের মান পরিমাপ করছি, ভার্টিক্যালি আমরা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারকে পরিমাপ করছি, এবং ওয়াইয়ের ঠিক উল্টো দিকে আমরা এসডি মানে স্পেকুলেটিভ ডিমান্ডকে পরিমাপ করছি, মানে ফাটকা কারবারজনিত অর্থের চাহিদা। এবং আর অক্ষের ঠিক উল্টো দিকে আমরা টিডি প্লাস পিডি মানে ট্রানজ্যাকশনের ডিমান্ড প্লাস প্রিকশনের ডিমান্ডকে পরিমাপ করছি। এই ফোর্থ কোয়াড্রেন্ট ডায়াগ্রামের যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাতে আমরা এলএম কার্ভকে অঙ্কন করব, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা স্পেকুলেটিভ ডিমান্ড কার্ভ যেটা যার সাথে রেট অফ ইন্টারেস্টের রিলেশন আছে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে অঙ্কন করব। যেহেতু আমরা জানি সুদের হারের সাথে এটার রিলেশন হচ্ছে নেগেটিভ, তাই আমরা রেখাটা এঁকে নিতে পারি এমনভাবে। থার্ড কোয়াড্রেন্টে আমরা যেই রেখাটি আঁকলাম এটা হচ্ছে এমডি ইকুয়াল টু এমএস রেখা, তার মানে হচ্ছে মানি ডিমান্ড ইকুয়াল টু মানি সাপ্লাই। এই রেখাটা আমরা এঁকেছি অর্থের চাহিদা এবং যোগানকে সমান দেখানোর জন্য। এই রেখাটা একটা ত্রিভুজ তৈরি করে দিয়েছে, যেটাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল, বাংলাতে যেটাকে আমরা বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে হচ্ছে এই ত্রিভুজের দুটি বাহু সমান, একটি হচ্ছে এসডি অক্ষের সাথে, আরেকটি হচ্ছে টিডি প্লাস পিডি অক্ষের সাথে। এই দুইটা বাহু সমান, এবং হাইপোটেনাস যেটা অতিভুজ এটা হচ্ছে ডিফারেন্ট, মানে লম্ব ও ভূমি এই দুইটা সমান হবে। সো উই ক্যান সে দ্যাট দিস রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ইজ কানেক্টেড টু দ্য ট্রায়াঙ্গুলার শেপ রিলেটেড টু এসডি অ্যাক্সিস অ্যান্ড টিডি প্লাস পিডি অ্যাক্সিস। এই যে কোয়াড্রেন্ট এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আমরা টিডি প্লাস পিডির সাথে যে ইনকামের যে রিলেশন এটাকে আমরা দেখাচ্ছি, এবং এই রেখাটা হবে 45 ডিগ্রি রেখা থেকে কম। 45 ডিগ্রি এই কারণে হবে না, কারণ টোটাল মানিটা আমরা ডিমান্ড শুধুমাত্র ট্রানজ্যাকশন আর প্রিকশনের জন্য করি না, তার মানে লেনদেন বা পূর্ব সাবধানতার জন্য করি না। কেইন্স বলেছেন এই ক্ষেত্রে আমরা স্পেকুলেশনের জন্য করি। অ্যাকচুয়ালি যে স্পেকুলেটিভ মোটিভ বা ফাটকা কারবারজনিত অর্থের চাহিদা, এই কনসেপ্টটাকে মূলত কেইন্সই ইন্ট্রোডিউস করেছেন, কারণ ক্লাসিক্যাল ইকোনমিস্ট যাদেরকে আমরা ক্লাসিসিস্ট বলি বা ধ্রুপদী অর্থনীতিবিদ বলি, ওরা কিন্তু এটাকে স্বীকার করেননি ওদের মডেলে। ওরা কিন্তু শুধুমাত্র অর্থের চাহিদা দুটি কারণে দেখিয়েছেন, একটা হচ্ছে ট্রানজ্যাকশনস আর একটা হচ্ছে প্রিকশনস। অর্থনীতিতে আমরা প্রাথমিকভাবে পরিকল্পনা করে নিচ্ছি সুদের হার হচ্ছে OR1, এবং তার সাথে সামঞ্জস্য রেখে স্পেকুলেটিভ ডিমান্ড হচ্ছে SD1। এখানে স্পেকুলেটিভ ডিমান্ড দ্যাট ইজ SD1 এর সাথে সামঞ্জস্য রেখে টিডি প্লাস পিডি মানে ট্রানজ্যাকশন প্লাস প্রিকশনের মান হচ্ছে TD1 প্লাস PD1। সুতরাং একইভাবে আমরা ওয়াই এর মান বের করতে পারি, যেখানে ওয়াই এর মান হচ্ছে OY1। সুতরাং এইভাবে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা E1 মানে প্রথম অর্থের বাজারের ভারসাম্য বিন্দু পেয়ে যাই, যার সাথে সংশ্লিষ্ট রয়েছে সুদের হার এবং জাতীয় আয়ের একটি মান দ্যাট ইজ R1 অ্যান্ড Y1। যদি কোনো কারণে অর্থনীতিতে সুদের হারের মান হ্রাস পায় তাহলে স্পেকুলেটিভ ডিমান্ড বৃদ্ধি পায়, এবং সেটা হবে SD2। স্পেকুলেটিভ ডিমান্ড এটা যদি বৃদ্ধি পায় তাহলে ট্রানজ্যাকশন এবং প্রিকশনের জন্য হ্রাস পাবে, তার মানে অর্থের চাহিদা হ্রাস পাবে।
because we know there is a negative relationship in between TD plus PD and SD, that is in between speculative demand for money and transactional demand plus precautionary demand. If one increases, other decreases. As we know, their summation is constant, which is reflected by the LM equations, where we can see KPY plus L of R equal to M bar. M bar is constant or money supply is constant. সুতরাং একইভাবে আমরা y এর মান এখান থেকে নির্ণয় করতে পারি এবং y বা ন্যাশনাল ইনকামের ভ্যালু এখানে কমে যাবে এবং আমরা ফার্স্ট কোয়াড্র্যান্টে যে বিন্দুটি পাচ্ছি দ্রব্যের বাজারের যে ভারসাম্য বিন্দু, দ্বিতীয় ভারসাম্য বিন্দু, এটি হচ্ছে E2, যেটা R2 এবং Y2 এর সাথে কানেক্টেড। এমনভাবে আমরা একাধিক ভারসাম্য বিন্দু পেতে পারি আর এর বিভিন্ন মানের জন্য। আমরা E1, E2, E3 এভাবে একাধিক ভারসাম্য বিন্দু পেতে পারি অর্থের বাজারে এবং এগুলিকে সংযুক্ত করলে যে সঞ্চার পথটি তৈরি হয় ইহাকে আমরা বলি LM কার্ভ। So we can say that LM curve, that is liquidity of money curve, represents the locus of the various combinations of money market equilibrium. LM রেখার যেই কোনো বিন্দুই অর্থের বাজারের ভারসাম্য বিন্দু। এখন ISLM থেকে আমরা আরও কিছু প্রশ্ন যেগুলি খুবই ইম্পর্টেন্ট পিজিটি এক্সামের জন্য আমরা দেখব। আইএস রেখা স্থানান্তর কখন হয় বা কেন হয়? That means why is IS curve shifting, or what is the reasons behind the shifting of the IS curve? Simple answer হচ্ছে fiscal policy, তার মানে রাজস্ব নীতি। ফিসকাল পলিসি দুই ধরনের হয়, একটাকে আমরা বলি এক্সপানশনারি আর একটাকে বলি কন্ট্রাকশনারি। বাংলাতে যেটাকে আমরা বলি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি আর একটা হচ্ছে সংকোচনমূলক রাজস্ব নীতি। এখন আমাদেরকে জানতে হবে এক্সপানশনের ফিসকাল পলিসি মানে কি। এক্সপানশনের মানে হচ্ছে যদি গভর্নমেন্ট ট্যাক্স এটাকে কমিয়ে দেয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয় যেটাকে আমরা বলি সরকারি ব্যয়, অথবা একসাথেই ট্যাক্স কমিয়ে দিল, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল, তাহলে এই তিনটি সিচুয়েশনসকে আমরা বলি এক্সপানশনারি ফিসকাল পলিসি বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। সিমিলারলি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি বা সংকোচনমূলক রাজস্ব নীতি বলতে আমরা বুঝি ঠিক উল্টো জিনিসটা। যদি গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দেয় অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে দেয় অথবা ট্যাক্স বাড়িয়ে দিল এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে দিল, দুটোকে একসাথেই করে নিল, তাহলে এই জিনিসগুলিও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে আইএস কার্ভ কখন ডান দিকে শিফট হবে বা কখন বাম দিকে শিফট হবে। এটার সিম্পল আনসার হচ্ছে আইএস কার্ভ ডান দিকে শিফট হবে যদি, তার মানে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। আইএস রেখার ডান দিকে স্থানান্তর হবে যদি আমরা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি অ্যাডপ্ট করি বা গ্রহণ করি। সো আইএস কার্ভ উইল বি শিফটেড রাইটওয়ার্ড অর আপওয়ার্ড if we are adopting expansionary fiscal policy. expansionary fiscal policy বলতে আমরা বুঝি ট্যাক্সকে রিডিউস করা বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে ইনক্রিজ করা অথবা দুটোকেই একসাথে করা। সিমিলারলি আরেকটি কোশ্চেন হচ্ছে আইএস রেখা কখন বাম দিকে স্থানান্তরিত হবে। সিম্পল আনসার হচ্ছে যদি আমরা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি অ্যাডপ্ট করি, তার মানে সংকোচনমূলক রাজস্ব নীতি যদি আমরা গ্রহণ করি। সংকোচনমূলক রাজস্ব নীতি বলতে বোঝায় যদি আমরা ট্যাক্সের পরিমাণকে বাড়িয়ে দিই অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে কমিয়ে দিই অথবা দুটোকেই একসাথে করে নিই। দ্যাট মিনস আইএস কার্ভ উইল বি শিফটেড ডাউনওয়ার্ড or leftward if we are adopting contractionary fiscal policy, and contractionary fiscal policy is represented by tax increase or reduction of the government expenditure or both simultaneously. ঠিক একইভাবে আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে এলএম কার্ভ কখন শিফট হবে। যদি জিজ্ঞেস করে কিসের কারণে এলএম কার্ভ শিফট বা স্থানান্তরিত হয়, সিম্পল আনসার হচ্ছে আমাদের মনিটারি পলিসি বা আর্থিক নীতি। একইভাবে আর্থিক নীতিও দুই ধরনের হয়ে থাকে ফিসকাল পলিসির মতো, এক্সপানশনারি অ্যান্ড কন্ট্রাকশনারি। তার মানে হচ্ছে সম্প্রসারণমূলক আর্থিক নীতি
এবং সংকোচনমূলক আর্থিক নীতি। যদি কোনো অর্থনীতিতে মানি সাপ্লাই মানে অর্থের যোগান বেড়ে যায় তাহলে এটাকে আমরা বলি এক্সপানশনারি মনিটারি পলিসি। আর যদি কোনো আর্থিক নীতির মাধ্যমে মানি সাপ্লাই মানে অর্থের যোগানকে কমিয়ে দেওয়া হয়, হ্রাস করা হয়, তাহলে এটাকে আমরা বলি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বা সংকোচনমূলক আর্থিক নীতি। এলএম রেখার ডান দিকে শিফট হবে যদি আমরা এক্সপানশনারি মনিটারি পলিসি নেই। তার মানে হচ্ছে সম্প্রসারণমূলক আর্থিক নীতি বা অর্থের যোগানকে বাড়িয়ে দেওয়া। এলএম রেখা বাম দিকে স্থানান্তরিত হবে মানে সমান্তরালভাবে স্থানান্তরিত হবে যদি আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেই মানে সংকোচনমূলক আর্থিক নীতি বা অর্থের যোগানকে কমিয়ে দেওয়া। তবে প্রসঙ্গক্রমে এখানে আরেকটি জিনিস উল্লেখ করতে হয়, যদি কোনো অর্থনীতিতে ইনভেস্টমেন্ট বাড়ে তাহলে আইএস রেখা কী ধরনের শিফট হবে বা আইএস রেখার ক্ষেত্রে কী ধরনের স্থানান্তর হবে। তখন আইএস রেখা উপরের দিকে বা ডান দিকে স্থানান্তরিত হবে। আর যদি ইনভেস্টমেন্ট কমে যায় তাহলে আইএস রেখা বাম দিকে বা নিচের দিকে স্থানান্তরিত হবে। এটাও খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা এলএম রেখাকে এইভাবে অঙ্কন করি তাহলে এটার মধ্যে আমরা এটিকে তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম অংশে আমরা দেখছি ঢালের মান মানে স্লোপের মান হচ্ছে পজিটিভ। প্রথম অংশে আমরা দেখছি স্লোপের মান 0 বা ঢালের মান 0। যেখানে ঢালের মান 0 সেখানে ইলাস্টিসিটি হচ্ছে ইনফাইনাইট, তার মানে পারফেক্টলি ইলাস্টিক। এবং দ্বিতীয় অংশে আমরা দেখছি স্লোপের মান হচ্ছে পজিটিভ এবং তৃতীয় অংশে আমরা দেখছি স্লোপের মান ইনফাইনাইট, তার মানে ইলাস্টিসিটির মান হবে এখানে 0। এক্ষেত্রে উল্লেখ্য যেখানে স্লোপের মান 0 এলএম রেখার মধ্যে সেটিকে আমরা বলি কেনসি অঞ্চল বা কেনসিয়ান জোন। যেখানে স্লোপের মান পজিটিভ এটিকে আমরা বলি ইন্টারমিডিয়ারি জোন অর ইন্টারমিডিয়েট জোন বা মধ্যবর্তী অঞ্চল। এবং যেখানে স্লোপের মান ইনফাইনাইট সেটিকে আমরা বলি ধ্রুপদীয় অঞ্চল বা ক্লাসিক্যাল জোন। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে ক্লাসিক্যাল জোনে এলএম কার্ভ কী ধরনের হয়, কেনসিয়ান জোনে কী ধরনের হয়, ইন্টারমিডিয়ারি জোনে বা ইন্টারমিডিয়েট জোনে কী ধরনের হয়, বা প্রত্যেকটা জোনে তাদের স্লোপের মান কত বা ইলাস্টিসিটি কত। এই ভিডিওতে আমরা লাস্ট আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আইএস রেখা এবং এলএম রেখার ভারসাম্য বিন্দুতে কি হয়? তার মানে হচ্ছে আইএস রেখা এবং এলএম রেখা যেখানে ইন্টারসেক্ট করে সেখানে কি হবে। যেমন এখানে চিত্রের মধ্যে ই বিন্দুতে আইএস রেখা এবং এলএম রেখা ইন্টারসেক্ট করলো, তাহলে এই বিন্দুতে হচ্ছে দুটি বাজারের ভারসাম্য একসঙ্গে অর্জিত হয়, দ্রব্যের বাজারের ভারসাম্য এবং অর্থের বাজারের ভারসাম্য। এবং তার সাথে মানে এই বিন্দুর সাথে সংশ্লিষ্ট সুদের হার হচ্ছে ও আর স্টার এবং জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে ও ওয়াই স্টার। এর মানে বোঝায় ও আর স্টার পরিমাণ সুদের হার এবং ও ওয়াই স্টার পরিমাণ জাতীয় আয়ের পরিমাণ যদি নির্ধারিত হয় কোনো অর্থনীতিতে তাহলে সেই অর্থনীতির দ্রব্যের বাজার এবং অর্থের বাজারে একই সাথে ভারসাম্য অর্জিত হয়। So we can say that the intersecting point of IS and LM curve will determine the rate of interest and national income in both product and money market together. And besides this, we can explain the stability and instability condition, when it can be attained and how it can be attained and what is the ultimate impact of it. But it will make the video too lengthy, so we are just skipping the video here and we will discuss it in another video.